ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এরপর যে আলোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে। সিদ্দিকুর রহমান খান, আজকে সিপিডির আলোচনা, এরই মধ্যে বিভিন্ন স্থানে অবশ্যই পড়েছেন। সরকারের ব্যাপক সমালোচনা, তারা ব্যবসায়ীরা বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে সরকারের মনোযোগ একদম নেই বলেই তাদের অভিযোগ, এবং এ কারণে তারা দ্রুত নির্বাচন চান এবং স্থিতিশীল পরিস্থিতি চান। আপনার বিশ্লেষণ চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি সহ আলোচক হিসাবে আছেন তাকেও শুভেচ্ছা, দর্শকদেরকেও। আপনি যেমনটা বলেছিলেন এবং আমরাও যেমনটা শুনেছি যে সিপিডি আজকে সরকারের 365 দিনের অর্থনৈতিক বিষয়ে তারা একটা মূল্যায়ন আজকে তারা প্রকাশ করেছেন, এবং ব্যবসায়ীদের পক্ষ থেকেও গত এক বছরে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক চিত্র সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। আমরা এটি মনে রাখতে হবে যে বাংলাদেশে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন হয়েছিল, এবং সেই সরকারের পতনের পর বলতে গেলে আমরা এখনো কিন্তু একটা ক্রান্তিকালই অতিক্রম করছি। গত সরকারের সময় আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সাফল্যের কথা আমরা শুনেছি, অর্থনৈতিক উল্লম্পনের কথা আমরা জেনেছি, কিন্তু বর্তমান সরকারের সময় এসে সিপিডির এক সময়কার যিনি প্রধান ছিলেন এবং পরবর্তীতে এখন সম্ভবত তিনি উপদেষ্টা হিসাবে আছেন, দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি শ্বেতপত্র প্রকাশনা কমিটিও গঠন করা হয়েছিল বর্তমান সরকার, এবং সেই সরকারের এই শ্বেতপত্রে তিনি গত সরকারের অর্থনৈতিক নৈরাজ্য, তথ্যের নৈরাজ্যের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের সাফল্য প্রদর্শন ইত্যাদি নানা বিষয়ে তিনি একটা শ্বেতপত্র সেখানে প্রকাশ করেছিলেন। এবং আমরা বলতে পারি যে একটা ভঙ্গুর অর্থনীতিকে নিয়েই এই সরকারের যাত্রা শুরু হয়েছিল, এবং সেইখানে বিদেশে অর্থ প্রচার, ব্যাংকগুলোকে বড় সংকটের মধ্যে ফেলে রেখে দিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আমরা বলবো যে একটা বড় অর্থনৈতিক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। এই সরকারের এক বছর অতিক্রান্ত হয়েছে। এই এক বছরে এই সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং এই চ্যালেঞ্জ অতিক্রম করে সরকার অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের সাফল্য এসেছে, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। মূল্যস্ফীতি কিছুটা, খুব বেশি মাত্রায় না হলেও কিছুটা মূল্যস্ফীতির লাগাম তারা টেনে ধরতে সক্ষম হয়েছেন। আমাদের যে বৈদেশিক ঋণ, যেটা 18 ট্রিলিয়নের বেশি আমাদের যেটি বৈদেশিক ঋণ ছিল, যেটি আমাদের 3টি জাতীয় বাজেটের সমান, সেই বৈদেশিক ঋণের অনেক ইতিমধ্যেই তারা কিস্তি পরিশোধ করেও আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে আনতে সক্ষম হয়েছেন। তবে এগুলো কিছু ইতিবাচক থাকলেও সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর যে বড় রকমের সংস্কার অনেকের কাছে প্রত্যাশিত ছিল, আমাদের মুদ্রা বাজার থেকে শুরু করে আমাদের পুঁজি বাজারে, অন্যান্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেগুলোতে সামগ্রিক প্রত্যাশিত মাত্রায় সাফল্য এসেছে বলে সেটা আমিও মনে করি না, যেটা আরেকটু বেশি সাফল্য আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই অর্থনৈতিক সাফল্যের সাথে তো আরো অনেক কিছু জড়িত আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আরো অনেকগুলো বিষয়। সেইখানে সরকারের এই এক বছরের যে অর্জন, সেই অর্জন কিন্তু বড় রকমের প্রশ্নের মুখোমুখি ইতিমধ্যেই হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে অর্থনীতির বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বিশেষ করে ব্যবসায়ীরা যারা বলছেন, সেই ব্যবসায়ীরা তো তারাই আছেন যারা গত সরকারের শেষ মুহূর্তেও এসে বলেছিলেন আমরা যে এই সরকারকে তারা অনেক দিন পর্যন্ত দেখতে সমর্থন দিয়ে যাবেন, কিন্তু আজকের বৈঠকে এরকম কাউকে দেখিনি আমরা, সমর্থন দিয়ে চোখে পড়ে নাই। হ্যাঁ, আর বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে আমরা কোনো সময়ই খুব বেশি ইতিবাচক বক্তব্য শুনি না। সবসময় তাদের কাছ থেকে এক ধরনের তাদের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না এই ধরনের বক্তব্য আমরা শুনে থাকি। তবে সবকিছু মিলিয়ে এই বক্তব্যের মধ্যে যে সত্যতা নেই সেটাও আমি অস্বীকার করব না, কিন্তু সামগ্রিক বিবেচনায় বাংলাদেশের একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর একটি সরকারের পতন, পালিয়ে যাওয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের নানামুখী চ্যালেঞ্জ, ঘরে বাইরে নানামুখী চ্যালেঞ্জ, এইগুলো অতিক্রম করে অর্থনীতির ক্ষেত্রে আমরা যেটুকু বলেছি সেটাকে একেবারেই আমাদের জন্য হতাশাজনক, সেটা খুব আমি অন্তত পক্ষে বলতে চাই না। কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের
একদম একদম অর্জন পরিষ্কার। আছে। আপনি আপনি তবে মানে আরো খুব সেটা ভালো কিছু আরো করতে ভালো পেরেছে হতে বলে আপনি পারতো। মনে করেন না, তবে একেবারে হতাশাজনক নয়। সেই জায়গাটা জি। মাহমুদ কামাল একেবারে হতাশাজনক নয়। মূল্যস্ফীতির কথা অধ্যাপক সিদ্দিক বারবার বলছিলেন। মূল্যস্ফীতির একটা মানে এখন বাজারে জানতো নিশ্চয়ই মাহমুদ কামাল, বাজার করেন তো। ৮০-৯০ টাকা ১০০ টাকার নিচে কোনো সবজি তো এখন পাওয়া যাচ্ছে না। তো মূল্যস্ফীতি, ভাই আমার একটা গরিব মানুষ, আমি যখন কিনতে যাব একটা জিনিস কিনলে মানে একটা সবজি ১ কেজি সবজি কিনতে গিয়ে ১০০ টাকা খরচ করব, আমার কাছে মূল্যস্ফীতি কিছু যায় আসে না। আমার কাছে দেখি যে আমি পাচ্ছি না, তখন কি বলবো? প্রথম কথা হচ্ছে, আপনি সিপিডির মূল্যায়ন বললেন। প্রথম কথা হচ্ছে সিপিডি অনেক আগেই তাদের ক্রেডিবিলিটি নষ্ট করে ফেলেছে। সিপিডির কোনো ক্রেডিবিলিটি নাই। কিরকম আমি বলি, দেবপ্রিয় বাবু উনি একটা শ্বেতপত্র প্রকাশ করেছিলেন, আপনি জানেন। সেখানে বলা হলো যে প্রতি বছর $16 বিলিয়ন দেশ থেকে পাচার হয়ে গেছে। কিন্তু কোন খাত থেকে কত বিলিয়ন ডলার পাচার হয়েছে, কিভাবে পাচার হয়েছে, এগুলির কোনো সুনির্দিষ্ট বর্ণনা সেখানে ছিল না। এবং দেখা গেল দেবপ্রিয় বাবুর এই এই যে হিসাব, এই হিসাব কেউ মানছেন না। কারণ গত 1 বছরে আপনার বিদেশ থেকে $1 পাচারকৃত টাকা ফেরত আনা যায়নি। তো ফলে এই যে মানে হ্যাচকা টানে বলে দিয়েছিলেন উনি, এবং কোনো সুনির্দিষ্ট ভাবে আইডেন্টিফাই করা ছাড়াই কোন খাত থেকে কত কিভাবে পাচার হয়েছে এগুলি ছাড়াই উনি একটা হিসাব অঙ্ক করে দিয়েছিলেন, তখন থেকে ওর এই সিপিডির কোনো ক্রেডিবিলিটি আমার কাছে অন্তত নাই। দ্বিতীয় কথা হচ্ছে, 1 বছর পরে কেন, ভাইটাল কোশ্চেন। আপনারা কি বোঝেন নাই যে 5ই আগস্টের পর পর যেভাবে মবক্রেসি প্রিভেইল করতেছিল সোসাইটিতে, যেভাবে মানে যেখানে সেখানে মব ক্রিয়েট করে, বিশেষ করে আপনার আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তো অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তো মব হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙাচুর হয়েছে ইত্যাদি। এবং ব্যবসায়ীদের কাছ থেকে প্রথম থেকেই যে চাঁদাবাজি শুরু হয়েছে, সেইটা কি সিপিডি দেখে নাই? তাইলে আপনি 1 বছর পরে এসে বলতেছেন যে ব্যবসায়ীরা হতাশ, ব্যবসায়ীরা আপনার তো আগেই বোঝা উচিত ছিল। চাঁদাবাজির কথা কিন্তু সিপিডি এর আগেও বলেছে, ৩ মাসের মাথায় বলেছে, 6 মাসের মাথায় বলেছে, ব্যাপকভাবে বলেছে। সিপিডি বলেছে, টিআইবি বলেছে। না, একটু সফট সফট বলছে তারা। এখন তারা কণ্ঠটা একেবারে হার্শ হয়ে গেছে। হ্যাঁ, দেখতেছে যে এখন দেয়ালে পিঠ থেকে গেছে ব্যবসায়ীদের, এখন কোনো উপায় নেই, এখন কথা বলা ছাড়া কোনো উপায় নেই। আমরা তো প্রথম থেকেই বলতেছি যে যে যেভাবে মবক্রেসি চলতেছে, যেভাবে ব্যবসায়ীদের উপরে আঘাত আসতেছে, যেভাবে ইন্ডাস্ট্রিগুলোর উপরে আঘাত আসতেছে, এই এই সিচুয়েশন এক সময় এমন একটা সিচুয়েশন তৈরি করবে যেখান থেকে দেখেন এখন কিন্তু আমি এখন স্পষ্ট বলি আপনাকে, রুবিকন হ্যাজ বিন ক্রসড। রুবিকন নদী পার হয়ে গেছে, আর এই পারে আসা যাবে না। মানে যে অবস্থায় দেশ চলে গেছে, দেখেন অর্থনীতি আপনি পুনরুদ্ধার করতে পারবেন। আমি বলি আমাদের কৃষক আছে, আমাদের শ্রমিক আছে, আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে। আমরা চেষ্টা করলে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে হয়তো আমরা রিগেইন করতে পারবো। কিন্তু যে ভ্যালু, যে মূল্যবোধের ধ্বংস হয়ে গেছে গত 1 বছরে, মানুষের রাষ্ট্রের চরিত্র যে পরিবর্তন হয়ে গেল গত 1 বছরে, এইটা আপনি রিগেইন করবেন কিভাবে? এবং এইটা রিগেইন করা ছাড়া মানে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, হ্যাঁ, এবং এই যে মানে ললেসনেস, এই যে মবক্রেসি, এইটা তো থামবে না। যেহেতু এটা থামবে না, আপনার পক্ষে সামনের দিনগুলোতে চলা খুবই কঠিন হয়ে যাবে। অর্থনীতি নিয়ে আমি খুব একটা চিন্তিত না। অর্থনীতি, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, কৃষক আছে, শ্রমিক আছে, সব আছে, আমরা ঠিক করে ফেলবো। কিন্তু যে জিনিসটা চালু হয়ে গেছে দেশে, মবক্রেসি এবং ললেসনেস, এইটা আপনি তো স্টপ করতে পারবেন না। এইটার একটা চেইন ইফেক্ট থাকবে, এইটা আপনি বললে হবে না। ফলে এটা সময় শেষ হয়ে গেছে, রুবিকন হ্যাজ বিন ক্রস। রুবিকন নদী পার হইলে আর এপারে আসা যায় না। ফলে এইটা কি হবে আমি জানি না। এখন দেখেন এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি যখন দুই একটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি সরকারের সচেতন মানে সরকারের এক করা উচিত ছিল না? করে নাই। এবং আমি বলি কি, দেখেন নীরবতা কখনো কখনো সরবতার চেয়ে শব্দময়। সরকারের যে নীরবতা, সেটা অনেক কিছু বলে দিয়েছে। সেটা হচ্ছে যে তোমরা কিছু করো, আমার কিছু যায় আসে না, তোমরা যা খুশি তাই করো, আমার কোনো অসুবিধা নাই, তোমরা করতে পারো। সরকারের নীরবতা একটা ভয়ঙ্কর মহাশব্দ ছিল, এবং এই মহাশব্দ সবাই শুনতে পারছে যে আমরা কিছু করলে সরকার কিছু করবে না।
সরকার কোনো এক করবে না। হ্যাঁ, ফলে দেখেন একটা জিনিস আমি বুঝাই আপনাকে, আপনার তো কতগুলি, আমাদের দেশে তো ফিলোসফারের অভাব নাই। আসনাদ একজন ফিলোসফার, মাহফুজ আলম একজন ফিলোসফার, নাসিরউদ্দিন পাটোয়ারি একজন ফিলোসফার, সবকিছু ফিলোসফাইজ করে ফেলে, কিন্তু বাস্তবতা কিন্তু অন্যরকম। একটা দেশের যখন ক্রিমিনালরা বা অপরাধীরা কি দেখে, তারা দেখে যে হেড অফ দি স্টেট, সরকারের প্রধানের মনস্তত্ত্বটা কি, তারা এইটা বুঝে কিন্তু ক্রাইম করে। যেমন ধরেন এখন আমেরিকাতে একজন হোয়াইট যদি আপনার একজন ব্ল্যাক ইমিগ্রেন্টের উপর চড়াও হয়, তার আস্থার জায়গাটা কোনটা? সে ট্রাম্পের মনস্তত্ত্ব জানে, ট্রাম্পের রাশিয়ার মনস্তত্ত্ব জানে, ওইটা জেনে সে আশ্বস্ত হয় যে আমি যদি একজন ইমিগ্রেন্টের উপর হামলা করি আমার কিছু হবে না, আমার কিছু হবে না, কারণ ট্রাম্প এটার পক্ষে। ফলে আমাদের দেশের ক্রিমিনালরা যখন অপরাধগুলো করতেছিল ব্যবসায়ীদের উপরে এবং ইন্ডাস্ট্রিদের উপর অপরাধী করতেছিল, তখন তারা ধরে নিয়েছিল যে আমাদের হেড অফ দি স্টেট এগুলি তো কোনো মাইন্ড করবেন না, আমাদের হেড অফ দি কোনো মাইন্ড করবেন না, সুতরাং আমরা এটা করতে পারি। এবং লাগাতার ভাবে এগুলি চলছে, যেটার কুফল আমরা এতদিন পাচ্ছি। এখন এই কুফল কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি যেহেতু বারবার মবক্রেসির কথাটাই বলছেন, মবক্রেসির কারণে দেশের যে অবস্থা, তাতে একটা যে সংশয় তৈরি হয়েছে। আপনারা জানেন নির্বাচনের একটা মোটামুটি কাছাকাছি একটা তারিখ যদিও পাইনি, আমরা পাবো হয়তো খুব শিগগিরই, বাট ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এরকম একটা ঘোষণা এসছে। কিন্তু এখানেও কিন্তু সংশয় আছে যে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী নিয়ে এই মবক্রেসির মধ্যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। দুজনের কাছ থেকে নেব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হচ্ছে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করি। প্রশ্নটি রিপিট করলাম না, এত ঘোষণার পরেও আবার সংশয় কেন নির্বাচন নিয়ে? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের পর আগামী ফেব্রুয়ারিতে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছিল, গত 5 আগস্ট স্বৈরাচারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেই ভাষণে সেই অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে এবং ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে পত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের একটা রোডম্যাপের কথা আমরা জেনেছি, বা একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ডিসেম্বর মাসে সেই অনুযায়ী তফসিল ঘোষণা হবে বলে আমরা শুনেছি। তো এই নির্বাচন নিয়ে আমাদের ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বিতর্ক আছে। আপনি জানেন যে সদ্য প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি, এমনকি জামাতে ইসলামীর পক্ষ থেকে ওই নির্বাচনটিকে কিছুটা প্রলম্বিত করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সময়ে তাদের পক্ষ থেকে সেই দাবি করা হয়েছে এবং দাবির অংশ হিসাবে বলা হয়েছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং পতিত ফেসিবাদী সরকারের বিচার নিশ্চিত করার পরই নির্বাচন হবে। তো যাই হোক, এত কিছু বক্তব্যের পরেও বিএনপির পক্ষ থেকে সবসময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা হয়েছিল এবং সর্বশেষ লন্ডনে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ত্রয়োদশ নির্বাচন, এটি জাতির জন্য বহুল প্রত্যাশিত নির্বাচন। 2008 সালের পর থেকে 14, 18 এবং 21, 24 সালে আমাদের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের নির্বাচন ব্যবস্থার প্রতি এক ধরনের অনাস্থাই তৈরি হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে বিগত সরকারের পতনের পর আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচন নিয়ে মানুষের এক ধরনের ঔৎসুক্য আছে, শঙ্কাও কিছুটা আছে। শঙ্কাটা হচ্ছে যে বাংলাদেশের যে বিদ্যমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আগামী নির্বাচনটা কেমন হবে, সুষ্ঠু হবে কিনা। আপনি বলেছেন যে বাম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোন দলের পক্ষ থেকে এই নির্বাচনের আগামী নির্বাচনের সুষ্ঠু হবে কিনা সংশয় প্রকাশ করা হয়েছে এবং গোপালগঞ্জের ঘটনার পরে এনসিপির পক্ষ থেকেও আগামী নির্বাচন এই পরিস্থিতিতে কেমন করে হবে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন কিন্তু উত্থাপন করা হয়েছিল।
তো আমি মনে করি যে এর আগে আপনি যদি বলে থাকেন যে নির্বাচন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হওয়ার পেছনে সরকারের সদিচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বিগত সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, আজকের মতো মবুক্রেসি ছিল না বা অন্য রকমের পরিস্থিতি ছিল না, নির্বাচন কি কোনোটা ভালো হয়েছে? হয়নি। কারণ সরকার ভালো নির্বাচন করতে চায়নি, নির্বাচন কমিশন সরকারের সেই ইচ্ছা অনুযায়ী নির্বাচন পরিচালনা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে তিনি স্মরণকালের একটা সেরা নির্বাচন উপহার দিতে জাতিকে চান। আমরা সেই কথার উপর আস্থা রাখতে চাই, এবং যারা এখন রাজনীতির মাঠে আছেন, যারা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার আছেন, তাদের উপরও এটার দায়িত্ব আছে এবং সরকারের তো অবশ্যই আছে। তো আমি মনে করি যে নির্বাচন আয়োজন এটি বাংলাদেশের জন্য সবসময় চ্যালেঞ্জের, এবং সেটা এখন বলেন আগেও বলেন সবসময় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সদিচ্ছা কতটুকু থাকবে, সরকারের সক্ষমতা কিভাবে তারা কাজে লাগাবেন, সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করবে। তবে আমরা মনে করি যে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বহু মানুষের আত্মহুতির মধ্য দিয়ে যে একটা নতুন নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ হাঁটছে, সেখানে সবাই সেই বিষয়টি মনে রাখবে এবং আগামী নির্বাচনে সংশয়, চ্যালেঞ্জ এগুলো আমাদের মাথায় রেখেই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা এটা প্রত্যাশা করি, এবং এর অন্যতা কোনো কিছু হওয়ার কোনো সুযোগই নেই আমরা মনে করি, এবং সেই বাস্তবতাটা সবাই মনে করবে। তবে চ্যালেঞ্জ নেই যে একেবারে একটা ইচ্ছা করলেই খুব মানে চ্যালেঞ্জবিহীন নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে, এটাও আমাদের মনে করার কোনো কারণ নেই। যে চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের একটা সুষ্ঠু, অবাধ এবং সকলের কাছে যেন গ্রহণযোগ্য হয় এরকম একটা নির্বাচনের পথেই আমাদেরকে হাঁটতে হবে। জি, মবক্রেসির পাশাপাশি মাহবুব কামাল, শুধু চ্যালেঞ্জ এটা না, মানে অন্যরা কি করবে না করবে, জামায়াতের আছে কথা শুনেছেন নিশ্চয়। জামায়াত কিছুক্ষণ আগে ইসিতে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে বলেছে ফেব্রুয়ারি নিয়ে আমাদের নির্বাচনে কোনো সমস্যা নেই, আমরা করতে পারবো, কিন্তু যদি এর আগে উচ্চকক্ষে পিআর পদ্ধতি পাশ করা না হয় তাহলে আমরা আন্দোলনে যাব, মানে জামাত আন্দোলনে যাবে, মানে একটা আন্দোলনের ঘোষণা কিন্তু হয়ে গেছে। সংশয়টা সেখানেই তৈরি হয় কিনা বলছি। প্রথমে আমি ওই গত স্লটের ওই একটু 1 মিনিট বলে নিই। দেখেন, ওই যে ব্যবসায়ীদের কথা বলছিলেন, মানে পলিটিক্যাল আনরেস্ট থাকলে সোসাইটি যদি আনপ্রেডিক্টেবল হয়ে যায় তাহলে সেখানে ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট হবে না। এটা তো কমন সেন্স, এটা একটা সাধারণ জ্ঞানের পর্যায়ে পড়ে। দেখেন, চিফ অ্যাডভাইজার যখন চায়না থেকে আসলো, এরপরে যখন ইনভেস্টমেন্ট সামিট হলো, তখন আমি টকশোতে বলছিলাম, দেখেন এগুলি 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 মিনিংলেস। এই যে তখন হাইপ তোলা হলো ইনভেস্টমেন্ট সামিটের সময়, এই আসবে সেই আসবে, আমি বলছি 1 পয়সাও আসবে না, এবং এটা আসতে পারে না। সবাই বোকা না। আপনার পলিটিক্যাল আনরেস্ট চলতেছে, সোসাইটি আনপ্রেডিক্টেবল, আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন? এবং যে অবস্থা চলে গেছে, দেখেন আমি কিছু এখানে আসার আগে আমি এক সাংবাদিককে জিজ্ঞেস করলাম যে আমি একটা টক শোতে যাচ্ছি, কোনো আপডেট আছে নাকি? সে আমাকে বললো কি আজকের দিনটা ডাল, আজকে কোনো খবর নাই। দেখেন, আজকেই খবর আমি দেখলাম যে ট্রাভেল ব্যাগে একটা লাশ পাওয়া গেছে, যুবদলের নেতাকে হত্যা করা হয়েছে। এত কিছুর পরও সে বলতেছে আজকের দিনটা ডাল, মানে এটাতে তার চলতেছে না। তার ইয়ে হলো যে মানে এইটা খুব সাধারণ একটা ঘটনা, হ্যাঁ, এই জন্য এটা একটা ডাল দেয়। তো ফলে মানে আজকে মানে 2টা লাশ পাওয়ার পরও যদি এটা ডালে হয়ে যায়, তাহলে আমরা সোসাইটির কোথায় আছে চিন্তা করে দেখেন। ফলে এখানে ব্যবসা বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এগুলি হবে না যতক্ষণ না পর্যন্ত আমি সোসাইটিতে একটা স্টেবিলিটি আনতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি সোসাইটি সংশয়ের জায়গাটা একটু শুনি, সংশয়ের জায়গাটা যায় একটু নির্বাচন প্রেডিক্টেবল করতে হবে সোসাইটিকে, যে হ্যাঁ আমাদের এই প্রজেকশন এইটা, 1 বছর পরে দেশটা এখানে যাবে, এইটা প্রেডিক্ট করতে হবে। তারপরে আপনার ইনভেস্টমেন্ট আসবে, তারপরে ব্যবসা বাণিজ্য হবে। আচ্ছা, এবার আপনার নতুন প্রসঙ্গে আসি। দেখেন, চিফ অ্যাডভাইজার যেদিন ইলেকশনের ঘোষণার বক্তৃতা দিলেন যে আমি ওই কি ইলেকশন কমিশনে চিঠি যাবে, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, তার বক্তৃতা শেষও হয় নাই, তখনও বক্তৃতা চলতেছে। আমি স্ট্যাটাস দিচ্ছি, খবর ভালো, কিন্তু দেখেন পরে প্যাচ লাগায় না। ঠিক বক্তৃতা শেষ হওয়ার আগেই আমি দিচ্ছি স্ট্যাটাস। দেখেন, এই যে নির্বাচন কথা বলতেছি না, আপনি বললেন যে জামাত পিআর সিস্টেম স্টিক করতেছে। ওদিকে এনসিপি দেখেন 3টা দাবি, তার 24 দফা দাবির মধ্যে কি কি ছিল? তারা সেকেন্ড রিপাবলিক চায়, নতুন সংবিধান চায়, গণপরিষদের ভোট চায়। তাইলে
আপনি সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান চাচ্ছেন, গণপরিষদ ভোট চাচ্ছেন, এগুলি নির্বাচনের আগেই। আবার ওইদিকে জামাত বলতেছে যে পিআর সিস্টেম ছাড়া তারা ভোট করবে না। ওইদিকে জামাতের সাথে অনেক অ্যালিও আছে, তারাও পিআর সিস্টেমে যাচ্ছে। হ্যাঁ, তো ফলে এই কনফ্রন্টেশনটা ওয়েস্ট মিনিস্টারের সাথে পিআর সিস্টেমের যে কনফ্লিক্ট, এইটা আপনি রিজলভ করবেন কিভাবে? কিংবা এনসিপির যে দাবিগুলি, হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক, তারপর নতুন সংবিধান, গণপরিষদের ভোট, এগুলি আপনি রিজলভ করবেন কিভাবে? ফলে একটা নির্বাচন প্রশ্নে একটা কনফ্রন্টেশন আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, নির্বাচন ভালো হইতে পারে, নির্বাচন হইতে পারে, সেক্ষেত্রে নির্বাচনটা হইতে হবে অ্যারেঞ্জমেন্টেড ইলেকশন। হ্যাঁ, আমি বলি এটারও হওয়ার একটা সম্ভাবনা আছে যে জামাত ঠিক আছে 50-60টা নিয়ে গেল বা 70-80টা, এনসিপি 20-25টা নিয়ে গেল, বিএনপি সরকার গঠন করবে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট যদি হয় তাইলে নির্বাচন হবে। এছাড়া নির্বাচন হওয়ার আমি কোনো আশা দেখতেছি না। হ্যাঁ, অন্তত ফেব্রুয়ারিতে আমি কোনো আশা দেখতেছি না, এবং প্যাচটা আরো বড় করে লাগবে। এবং এই প্যাচ লাগানোর পেছনের উদ্দেশ্য হবে যে পার্লামেন্টে আবার আকাঙ্ক্ষা যেটা, যত পরিমাণ সিট আমার দরকার সেইটাকে এনশিওর করা, এবং সেটা যদি এনশিওর করা যায় তাইলে একটা অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হইতে পারে। এছাড়া কোনো ভালো নির্বাচন হলেও সেটা কোনো ভালো নির্বাচন হবে না। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে ডেমোক্রেসি থাকলে নির্বাচন হবে। দেখেন, যে জায়গায় চলে গেছে দেশ, হ্যাঁ, যে জায়গায় চলে গেছে, সেই জায়গায় একটা নির্বাচন কমিশনের পক্ষে, হ্যাঁ, একটা সুষ্ঠু নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। সরকার সহযোগিতা করবে না? সরকার সহযোগিতা করবে না? কে সরকার সহযোগিতা করবে না সুষ্ঠু ভোট করার জন্য? হ্যাঁ, সরকার শুনেন, দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ আমরা কি দেখছি, হায়ার মানে দলের হাইকমান্ডের কোন কন্ট্রোল ছিল গ্রাসরুট লেভেলে? এখন বিএনপি কোন কন্ট্রোল আছে গ্রাসরুট লেভেলে? হাইকমান্ডের কোন কন্ট্রোল আছে? তা সরকার চাইলো, ধরেন সরকার চাইলো যে ডেমোক্রেসি চলবে না ইত্যাদি, তাতে কি আসে না? ইট সিগনিফাইজ নাথিং। যেখানে তারেক রহমানের কথা শুনতেছে না আপনার গ্রাসরুট লেভেলের কর্মীরা, হ্যাঁ, তো ফলে এখানে মানে আমাদের চিফ অ্যাডভাইজার কি বললো না বললো, নির্বাচন কমিশন কি বললো, তাতে কিছু যায় আসে না, এবং সব ক্ষেত্রেই তো এনসিপি কি আপনি মনে করেন যে জেতার জন্য মরিয়া হয়ে উঠবে না? আপনি কি বলেন? না, তাহলে ওই যে মানে নতুন বন্দোবস্ত কি এটাই আপনি যেটা বললেন যে কার ক্ষেত্রে কয়টা আসন পাবে সেটি যদি একটা আলোচনায় আসে, চুক্তিবদ্ধ হয়, তাহলে নির্বাচন হবে, নাহলে হবে না, এটাই তাহলে নতুন বন্দোবস্ত? তাহলে সংশয়টা থেকে যায়। আমি এই জায়গাটা আলোচনায় আসতে হবে, আবার এই আলোচনা করবো। একটা ছোট বিরতি নিয়ে আসি, অবশ্যই সিদ্দিকুর রহমান খান এবং মাহবুব খান দুজনকেই নিব। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং মাহবুব কামাল, দুজনকে আবারও স্বাগত। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছ থেকে শুনে তারপরে মাহবুব কামালের কাছে যাই, প্রশ্নটি আর রিপিট করলাম না। জি, আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করছি, এতক্ষণ মাহবুব ভাইয়ের বক্তব্য আমি শুনেছি, তো আমি ওনার সাথে বিনয়ের সাথে কিছু দ্বিমত করতে চাই। প্রথম কথা হলো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সবসময় বিভিন্ন রকমের দাবি দাওয়া থাকে, দাবি দাওয়া নিয়ে কথা হয়, আলোচনা হয়, সেই দাবি দাওয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের পরিবর্তে সেগুলো পরিবর্তন হয়। এবং আপনি জুলাই সনদ নিয়েও আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতভিন্নতা আছে, কিন্তু সেই মতভিন্নতা আগে যে ধরনের যে টোনের কথা বলা হচ্ছিল, আজকে কিন্তু সেই টোনে অন্যরা সবাই একই রকম করে কথা বলছে না। অবস্থার পরিবর্তনে আপনি দেখেন, ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার সময় বিএনপি প্রথম যে অবস্থান ছিল, অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ধরনের বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলো কিন্তু সবগুলো শেষ পর্যন্ত একই রকম থাকেনি। আলোচনার মধ্য দিয়ে সেগুলো অবস্থার পরিবর্তন হয়েছে। এবং সেই দিন এনসিপির পক্ষ থেকে যে 24 দফার কথা বলা হয়েছে, সেখানে রিপাবলিক এবং সেখানে জুলাই সনদের মধ্যে প্রত্যক্ষ অনেক বিষয়ের কিন্তু ভবিষ্যতে কি হবে সেগুলো বলা হয়ে গেছে। ফলে এনসিপি তাদের দাবির অবস্থানের মধ্যে থাকতে পারে এবং সেই দাবিগুলো পূরণের জন্য তাদের পক্ষ থেকে চেষ্টা করা হবেই, কিন্তু সেইটা নির্বাচনকে বানচাল করে ফেলার মতো পরিস্থিতি তারা তৈরি করতে পারবে বা অন্যরা করবে। জামাত পিয়ার নিয়ে তারা বলছে যে আমরা আন্দোলনে যাব, আন্দোলন তো তারা করতেই পারে, এবং সেই আন্দোলনের পর নির্বাচন আস্তে আস্তে সেটার মধ্যেও একটা সমঝোতা হতে পারে।
আপনি দেখেন কেউ কেউ কোনো বিষয়ে একমত হতে পারে নাই, নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়া এটা কোনো অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা না। এখন এই নোট অফ ডিসেন্ট গুলো নিয়ে আমাদের ঐক্যমত্য কমিশনও তারা বলছে যে বিশেষজ্ঞ মতামত তারা গ্রহণ করবে। তো সার্বিক পরিস্থিতিতে এখন যেটি আছে, আমি মাহবুব কামাল ভাইয়ের সাথে এটা কোনোভাবেই একমত না যে এটা নিয়ে আগামী নির্বাচন হতে পারবে না, সমঝোতা না হলে নির্বাচন হবে না, এই ধরনের ব্যাপারে আমি ওনার সাথে একমত হতে পারছি না। আমি মনে করি যে এখন যে বাস্তবতা বিরাজমান হচ্ছে সেটা সময়ের পরিবর্তনের সাথে আরো এই নির্বাচন আসতে আসতে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু পরিবর্তন হবে এবং প্রত্যাশিত সময়ের মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচন আমরা চাইবো যে এটি অবশ্যই ফেয়ার এবং ফ্রি একটা ইলেকশন এখানে হবে। এবং আমরা এই পরিস্থিতি ছাড়াও যেহেতু বলেছি, আমি আগে এই কথাটা আবার রিপিট করতে চাই যে সবকিছু নির্ভর করবে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো তো অবশ্যই তাদের অনেক কিছু সদিচ্ছার উপর। তো যে বাস্তবতা এখন বিরাজ করছে সেইখানে কোন রাজনৈতিক দলই এখন চাইবে না যে এই সরকার অনেক দিন প্রলম্বিত হয়ে তারাই থাকুক, নির্বাচিত সরকার না আসুক। এখন কিন্তু এই গত 6 মাস আগে 3 মাস আগে যে বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো এখন একই রকমের মাঠে হবে না। আপনি একটু আগেই বলেছেন যে বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা তারাও চাচ্ছে যে খুব দ্রুত একটা নির্বাচন যেন হয় এবং একটা নির্বাচিত সরকারের হাতে যেন ক্ষমতায় হস্তান্তর হয়। তো এই সবকিছু মিলিয়েই আগামী নির্বাচনটি আমরা বিশ্বাস করতে চাই, আমরা করতে চাই যে এই নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে এবং সেই নির্বাচনটি বাংলাদেশের মানে বাস্তবতার নিরিখে যতটুকু মানে নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়ার সর্বোচ্চ চেষ্টা সরকারের পক্ষ থেকেও এটি থাকবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ মানে গতিধারা মানে পরিবর্তিত হবে। আর আমি মাহবুবের সাথে এটাও আমি দ্বিমত করছি যে বাংলাদেশের যে বাস্তবতা আছে এইখান থেকে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না, এই কথার সাথেও আমি একমত নই। বাংলাদেশ অতীতেও খাদের কিনারায় অনেকবার পড়েছে, সেইখান থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এটি বাংলাদেশের রাজনীতির চরিত্র এবং বাংলাদেশের মানুষ সময়ের পরিবর্তনের সাথে, সময়ের অবস্থার সাথে সেই ধরনের বাস্তবতাই নেই। মাহবুব কামাল। না, আমার কোটাকার ভাই স্বপ্নটা খুবই মধুর মধুর স্বপ্ন, কিন্তু বাস্তবতা বিবর্জিত আমি বলবো। এজন্য দেখেন 8ই আগস্টের পর থেকে প্রতিনিয়তই আমরা আশাবাদের কথা শুনেছি, প্রতিনিয়তই, এবং আশাবাদ দেখানো একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। ফলে এটা আশাবাদ হওয়ার মতো কোনো সুযোগ নাই। এই কারণে আমি বলছি, দেখেন নির্বাচন যদি অ্যারেঞ্জমেন্টে না হয়, আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে ইতিহাসের মানে সেরা নির্বাচন হবে। অ্যারেঞ্জমেন্টের নির্বাচন না হলে এটা ইতিহাসের নিকৃষ্টতম ইলেকশন হবে। আমি বলে দিলাম আপনাকে। দেখেন ইলেকশনের 5টা স্টেক হোল্ডার, একটা হচ্ছে ইলেকশন কমিশন, 2 নম্বর হচ্ছে সরকার, 3 নম্বর হচ্ছে পলিটিক্যাল পার্টি, 4 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, 5 নম্বর হচ্ছে ইলেক্টোরেট বা নির্বাচক মন্ডলী। এই 5টা স্টেক হোল্ডার। এই 5টা স্টেক হোল্ডারের মধ্যে সবচেয়ে ভাইটাল যেটা, সেটা হচ্ছে ইলেক্টোরেট বা নির্বাচক মন্ডলী। নির্বাচক মন্ডলী যদি ডেমোক্রেটিক আচরণ করে তাইলে আর বাকিগুলি লাগে না। আমাদের নির্বাচক মন্ডলী হয়ে গেছে উদ্ধত, আমাদের নির্বাচক মন্ডলী হয়ে গেছে বেপরোয়া, আমাদের নির্বাচক মন্ডলী হচ্ছে যার যার দলকে জিতিয়ে আনার জন্য মরিয়া। এই নির্বাচক মন্ডলীকে এটা কি অতীতে ছিল না? এটা তো অতীতেও আমাদের এই নির্বাচক মন্ডলী ছিল। আমি বলছি আমাদের যে এখন আইন শৃঙ্খলা বাহিনী, এই আইন শৃঙ্খলা বাহিনীও তো আপনার অ্যাক্টিভ না। এই আইন শৃঙ্খলা বাহিনী যে মবকে কন্ট্রোল করবে, এই আইন শৃঙ্খলা বাহিনী যে নির্বাচনের দিন একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে, এই গ্যারান্টি তো নাই। এই গ্যারান্টি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনই দেখছি সরকারকে নন কোঅপারেট করতেছে, নানা ক্ষেত্রে আমরা দেখতেছি। তো নির্বাচনের দিনে যে তারা টোটালি অ্যাক্টিভ হবে, এইটা গ্যারান্টিটা কি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এনসিপি তো গভর্নমেন্ট ব্লেসড একটা পার্টি, এটা তো প্রমাণিত। এনসিপি যে সরকারের আশীর্বাদ পুষ্ট একটা পার্টি, যদিও সাম্প্রতিককালে আমরা একটা অন্যরকম ফ্লেভার দেখতেছি, সেটা হচ্ছে যে হয়তো মানে ছাত্রদেরকে আর খুব বেশি পাত্তা দিবে না বর্তমান গভর্নমেন্ট বা আমাদের চিফ এডমিনিস্ট্রেটর, সেটা একটা অ্যাজাম্পশন। যদি সেটা ভুল হয় তাইলে তো এনসিপি গভর্নমেন্ট ব্লেসড একটা পার্টি, তাহলে গভর্নমেন্ট ব্লেসড একটা পার্টি যে এক্সট্রা ফ্যাসিলিটিস পাবে, তাদের জন্য যে মানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, এটা তো প্রি অ্যাসিউম, এটা তো না বোঝার কোনো কারণ নাই। ফলে সবটা মিলিয়ে একটা মানে এই গভর্নমেন্টের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা খুব কঠিন। হ্যাঁ, যেটা আমি বললাম সেটা হচ্ছে যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হয়,
যে ঠিক আছে। এখন শুনেন বিএনপি কি হয়েছে জানেন, বিএনপি হয়েছে কোন রকমের যদি ক্ষমতাটা যাওয়া, বিএনপির যে আজকে যে নমনীয় কম্প্রোমাইজিং যে টোন, সেটা হচ্ছে কোন রকমের ক্ষমতা যাওয়া। এখন যদি বিএনপি কে বলা হয় যে 151টা সিট আপনি পাবেন, বাকি 149টা ভাগ করে দিয়ে দিব, তারেক রহমান সাথে সাথে রাজি হয়ে যাবে। কারণ ক্ষমতায় যাওয়ার জন্য তারা মুখিয়ে আছে। হ্যাঁ, এই জন্য তাদের এই কম্প্রোমাইজ। তারা মনে করতেছে কোন রকম একটা ইলেকশন হয়ে গেলে বাস আমরা তো ক্ষমতায় চলে যাব। ফলে এই অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হওয়ার সম্ভাবনা বেশি, আমি মনে করি। হ্যাঁ, সম্ভাবনা বেশি, কারণ বিএনপি রাজি হয়ে যাবে। 160টা সিট দিলে ওরা রাজি হয়ে যাবে, বাকি 140টা ভাগাভাগি করে জামাত, এনসিপি টেনসিপি বাম দল মিলে একটা এটা রেইনবো পার্লামেন্ট হইলো, সেরকম একটা হইতে পারে। কিন্তু আপনার যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয়, আপনি লিখে রাখেন আপনার স্বপ্ন ভঙ্গ হবে। আপনি লিখে রাখেন, আমি মাহবুব কামাল বলতেছি, তখন আমাকে বলবেন আপনি যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন না হয় তাইলে ইলেকশনটা আসন ভাগাভাগি না, সেই ইলেকশনটা হলো সবাই বলবে যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, সেই অ্যারেঞ্জমেন্টটা রাজনৈতিক দলগুলোর মধ্যে হবে। এটা আমি বিশ্বাস করি। এখন শুনেন, এখন রাজনৈতিক দলগুলোর একটা এজেন্ডাই তো, সেটা হচ্ছে আওয়ামী লীগ ঠেকানো। আওয়ামী লীগ যে কোনো হোক ঠেকাইতে হবে। তা আওয়ামী লীগ যদি ঠেকাইতে হয় তাহলে হয়তো তারা একটা অ্যারেঞ্জমেন্টে যাবে। আওয়ামী লীগের ঠেকানোর প্রশ্ন কি? আওয়ামী লীগ তো নাই এখন এই মুহূর্তে। হ্যাঁ, ওদের যে আতঙ্ক আছে রে ভাই, এটা তা না হইলে তো আপনি এই যে এখনই তো বলতেছে যে কলকাতায় ওরা কি করতেছে। এই যে মাহবুব কামাল এবং সিদ্দিকুর রহমান খান দুইজনে যে আলোচনা করছেন, তার মধ্যে আমি জনগণকে খুঁজে পাচ্ছি না কোথাও। সব রাজনৈতিক দল, অ্যারেঞ্জমেন্ট, সরকার, মানুষ কই? আপনারা একেই তো নিয়ে এসেছেন আলোচনার মধ্যে। এই যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলো, এগুলি কি আপনি মনে করেন যে বিভিন্ন কাজে ব্যবহৃত হবে না? হ্যাঁ, ফলে এই সোসাইটিটা বহু একটা অন্য জায়গায় চলে গেছে। এগুলি আশাবাদ আমি দেখি না। এখন আওয়ামী লীগ ঠেকানোর জন্য যদি একটা অ্যালায়েন্স করে ওরা সিদ্দিকুর রহমান খান শেষ করবেন সবাই যার ছোট করে। জি জি, তারপরে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, এই আশা আমি করি না। হ্যাঁ, পার্টিসিপেটরি ইলেকশন হবে, সবাই যার যার মতো জায়গা থেকে ইলেকশন করবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। আই এম দ্য লাস্ট পারসন টু বিলিভ ইট। আমি এইটা বিশ্বাস করতে সর্বশেষ ব্যক্তি, এটা বিশ্বাস করবো না। জি, মাহবুব কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর সিদ্দিকুর রহমান খান, যদিও উনি পজিটিভ মানুষ, উনি দেখতে চান ভালো একটা নির্বাচন হবে। মাহবুব কামাল একদমই হতাশার শেষ পর্যায়ে আমি বলবো, তার বক্তব্য শুনে যতটুকু মনে হলো। তারপর আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, আর দেশের মধ্যে আর কোনো রকম অন্তত সমস্যার তৈরি না হোক, সেই জায়গাটা আমরা আশা করতেই পারি। দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।